যৌন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ গণহত্যার দায়ে 10 বছর নিষিদ্ধ হবে রাজনৈতিক দল, প্রস্তাব আইন মন্ত্রণালয়ের। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম গুমের মামলা, জামায়াতের রাজনীতির কারণে প্রতিহিংসার অভিযোগ। আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। স্বৈরাচার সুযোগ পায় এমন কোনো ভুল করা যাবে না বললেন তারেক রহমান। অর্থনৈতিক মুক্তি অর্জনেও কাজ করার আহ্বান। রাঙ্গামাটিতে খুলেছে দোকানপাট, চলছে যানবাহন, সাজেকে আটকা পর্যটকরা, রাজধানীতে বিক্ষোভ প্রতিবাদ। এবং লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, কয়েক ঘন্টায় প্রাণহানি 2 শতাধিক, আহত 4 শতাধিক মানুষ, বাড়ছে আতঙ্ক। সংবাদ রাতে দেখছিলেন একেএসটি টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। গণহত্যা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা, গণহত্যার অপরাধের রাজনৈতিক দল নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এদিকে বিশিষ্ট জনের সঙ্গে মত বিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, বিচারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখাই সরকারের লক্ষ্য। এ সময় বিগত সরকারের কলঙ্কিত নির্বাচন আয়োজনকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গ্রহণের আহ্বান জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হয়েছে বেশ কয়েকটি। তবে এই ট্রাইব্যুনালে সোমবার গুমের অভিযোগ আনা হলো প্রথমবারের মতো। তবে আসামি করা হয় শেখ হাসিনা, ডিবির ডিসি মুশিউর রহমান, তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ 25 জনকে। অভিযোগ, 2018 সালে 17 নভেম্বর ব্যবসায়ী এনামুল কবিরকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। সেখানে 10 দিনের শারীরিক নির্যাতন চালানোর পর তার বিরুদ্ধে দেওয়া হয় রাষ্ট্রীয় বিরোধী মামলা। এই সময় পরিবার তার কোনো খোঁজখবর পায়নি। হঠাৎ করে 10 থেকে পরে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 800-র বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয়। এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10 বছরে, সর্বোচ্চ 10 বছরে এটাকে কনফাইন করছি। সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে। সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি। কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে, আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। এক্সপ্লেনেশনটাও যদি থাকে এবং আর্টিকেল 7(1) এর ফুল টার্মিনোলজি গুলো যদি থাকে, আমার মনে হচ্ছে অনেক বেশি কভারড হবে। প্রসিকিউটরস এন্ড আদার যারা, তাদের যেন সেই প্লেসগুলো, যেমন আয়নাঘরের মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয় এবং তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায়। ট্রাইব্যুনাল মে অ্যাডমিট সাম এভিডেন্স। এখন মে অ্যাডমিট এই কথাটার মূল উদ্দেশ্যটা আসলে আমাদের বোধহয় বোঝা দরকার। এই মে অ্যাডমিট বলতে বোঝানো হয়েছে যে এখানে সার্টেন কিছু এভিডেন্সের কথা বলা হয়েছে যেটা ফর্মাল প্রুফ ছাড়াই কোর্ট অ্যাডমিট করতে পারে। 19-এ যে অ্যামেন্ডমেন্টটা প্রপোজ করা হয়েছে এটাও বোধহয় ভাববার বিষয় আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। ইমপ্লিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস আর সেপারেট। সো আই থিংক সেপারেট রাখা উচিত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, আই থিংক রুলস অফ প্রসিডিউর আমাদের আরেকটু ভালোভাবে দেখা উচিত। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লয়েড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। তা নাহলে কিন্তু এটা সবগুলো এই যে খাটাখাটনি আপনারা করেছেন এর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। ব্যানের কথা শুধু বলছি পলিটিক্যাল পার্টি, কিন্তু অন্য কোনো অর্গানাইজেশন যদি এই ধরনের ক্রাইম করে সেই ক্ষেত্রে ওই সমস্ত অর্গানাইজেশনকে আমরা ব্যান করব বা কি ধরনের
তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই কথাটা এখানে মনে হয় অনুপস্থিত আছে। এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য, কারণ আমরা দেখেছি। 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, বিচার কাজে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। কোনো দলকে নিষিদ্ধ করা নয়, সরকার জুলাই আগস্টে শহীদ ও আহতদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে চায় বলেও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলায় বিগত সরকারের সময়ের প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়। এদিকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত থাকছে শিউলি রায়ের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হয়েছে বেশ কয়েকটি। তবে এই ট্রাইব্যুনালে সোমবার গুমের অভিযোগ আনা হলো প্রথমবারের মতো। তবে আসামি করা হয় শেখ হাসিনা, ডিবির ডিসি মুশিউর রহমান, তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ ২৫ জনকে। অভিযোগ ২০১৮ সালে ১৭ নভেম্বর ব্যবসায়ী এনামুল কবিরকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। সেখানে ১০ দিনের শারীরিক নির্যাতন চালানোর পর তার বিরুদ্ধে দেওয়া হয় রাষ্ট্রীয় বিরোধী মামলা। এই সময় পরিবার তার কোনো খোঁজখবর পায়নি। হঠাৎ করে ১০ থেকে ১৫ জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। আমি ডিবি মিন্টু রোডে আছি। এরপরে আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও সন্ধান পায়নি। 10 দিন পরে আমাকে 1 বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তিনি বলেন, জামাতের রাজনীতি করায় তৎকালীন সরকারের গুমের শিকার হন বলে দাবি করেন। আমাদের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল। তো আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। বিভিন্ন ধরনের তথ্য জানতে চায়, আমি সেগুলো দিতে তো সক্ষম নই, কারণ তারা যে তথ্য চায় সেটা তো আমার কাছে নেই। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশের এপিজি থেকে ফেলে দেওয়া ও গুলিতে নিহত ইয়ামিনের হত্যার ঘটনা এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোনো ভুল করা যাবে না যাতে স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পায়। যেসব দল স্বৈরাচার পতন আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নিয়ে জাতীয় ঐক্য গড়ার কথাও বলেন তারেক রহমান। কিশোরগঞ্জের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। টিটু দাসকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের পর কিশোরগঞ্জে বিএনপির এই গণসমাবেশ। 10 বছর পর সুযোগ পেয়ে দলে দলে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। নানা প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে তোলে তারা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো ভুল করা যাবে না। শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদেরকে জয় পেতে হবে। তাহলেই একমাত্র
আমরা আমাদের যে আন্দোলন সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই নয়, অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। জনগণের ভোটে নির্বাচিত সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। রাতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরের পরিস্থিতি। সোমবার সকাল থেকে চলাচল করছে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি খাগড়াছড়িতে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলার রাঙ্গামাটি। 3 দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। গত রোববার 144 ধারা প্রত্যাহারের পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। রোববার বিকেলে সম্প্রীতি সমাবেশ ও সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসে শহরের পরিস্থিতি। এখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক পর্যায়ে। গত 3 দিন ধরে যে অবস্থা দেখেছি, এটা আমরা পাহাড়ি বাঙালি আসলে ইস্যুটা তৈরি করা, যারাই তৈরি করুন না কেন, এটা পাহাড়ি বাঙালির জন্য আসলে আমাদের সবার জন্য সমস্যা। সবাই যেন শান্তি পরিবেশটা বজায় রাখে, এটা পাহাড়ি হোক আর বাঙালি হোক। সোমবার সকাল থেকে শহরে চলাচল করছে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। খুব চিন্তা ছিল, তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, অবরোধ। আজকে থেকে গাড়ি ঘোড়া চলতেছে, সিএনজি চলতেছে, আমাদের একমাত্র পরিবহন সিএনজি চলতেছে। আজকে থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য আজকে থেকে বের হচ্ছি। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। প্রথম 2 দিনের তুলনায় বেড়েছে যান চলাচল। রাঙ্গামাটি চট্টগ্রাম রুটে যান চলাচল করলেও বন্ধ রয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি বান্দরবান রুট। পাশাপাশি বন্ধ আছে যাত্রীবাহী লঞ্চ চলাচলও। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে 3 দিন ধরে আটকা পড়ে আছেন প্রায় 1,500 পর্যটক। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি জানান, পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু পানি ও বিদ্যুৎ খরচ। আমাদের সাধ্য অনুযায়ী গেস্টের জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে নামিয়ে দেওয়া হোক, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাসায় পৌঁছাতে পারি। অন্যদিকে খাগড়াছড়িতেও অনেকটা স্বাভাবিক জনজীবন। খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যার সময় জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু ভারত থেকেও সমর্থন এসেছে। আর ছোট ছোট বিষয়ের কারণে প্রতিবেশী দেশের সাথে আলোচনার পথ বন্ধ হোক, এটি সরকার চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। গাজীপুরের কালিয়াকৈরের আমবাগান এলাকায় একটি কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। সন্ধ্যা 7টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। স্থানীয়রা জানায় সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতানের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখার সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্কফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরবর্তীতে তারল্য সংকটে থাকা আরো 6 ব্যাংকেও একইভাবে করা হবে নিরীক্ষা। সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন 11টি দুর্বল ব্যাংকে নিয়মিত মনিটরিং করছে বাংলাদেশ ব্যাংক, এগুলোকে আন্তর্জাতিক ফার্ম দিয়ে অডিট করানো হবে। ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। আমাদেরকে সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএসএআইডি এবং ব্রিটিশ গভর্নমেন্ট এফসিডিও। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টা ব্যাংক শেষ করার পরে আবার 3টা ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদেশে সম্ভব না হলে প্রয়োজনে চীনে নেয়ার কথাও জানান তারা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের প্রতিবেদন। দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকাল 9টা থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অবস্থা দেখছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমান ভর্তি থাকা 42 জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রাবার বুলেট। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করবে বিশেষজ্ঞ দল। গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, তবে চিকিৎসক দল আশ্বস্ত করছেন রোগীদের। লেন্স বিষয়ে কথা বলছে যে লাস্ট অপারেশনে লেন্স যেটা বসা দেওয়া হবে ইনশাল্লাহ কিছুটা হলে আশা পাওয়া যায়। চোখেরটা এখনো বের হয় নাই, ওটা ভিতরেই আছে। এখন কি অবস্থা আছে এটা ডাক্তার অপারেশন না করা পর্যন্ত বলতে পারতেছে না। আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের সকল সুযোগ সুবিধা বলতে যদি প্রয়োজন হয় আপনাদের দেশের বাইরে নেওয়ার, সেটাও আমরা করব। প্রাথমিকভাবে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুবিধা দেখছেন বিশেষজ্ঞ দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানেই অপারেশন হবে বলে জানান হাসপাতাল পরিচালক। ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অংশ হিসেবে চীন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। একই সঙ্গে পর্যবেক্ষণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলে 3 শতাধিক স্থানে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে প্রায় 200 বেসামরিক নাগরিকের, আহত 7 শতাধিক। সোমবার সকালে এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে লেবানন জুড়ে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধের আবহ। রোববারও লেবাননের দক্ষিণাঞ্চলের মারজায়ুন ও তিয়ারে থেমে থেমে বিকট বিস্ফোরণ ঘটে। সীমান্তে বসবাসরত দুপ্রান্তের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক, পালিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকেই। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করতে দেখা যায় সংশ্লিষ্টদের। হিজবুল্লাহর ঘাঁটি ও আশপাশে না থাকতে বাসিন্দাদের সতর্ক করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর এই মুখপাত্র। সংগঠনটির অবস্থানে জোরালো হামলা শুরু হয়েছে এমন বার্তা দিয়ে বেসামরিকদের সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। হিজবুল্লাহ প্রতিনিয়ত আমাদের ভূখণ্ডের সাধারণ মানুষ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব বন্ধের কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে ইসরায়েলি বাহিনী বসে থাকবে না। সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থানে হামলা চালাবে তারা। হিজবুল্লাহ যেসব গ্রামগুলো ব্যবহার করছে সেখান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিচ্ছে। এ পরিস্থিতিতে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে স্থল অভিযানের প্রসঙ্গ সামনে এনেছে আইডিএফ। সম্ভাব্য সেনা অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ড্যানিয়েল হ্যাগ্রি। বলেন, নিজ ভূখণ্ডের জনগণের নিরাপত্তার স্বার্থে যা প্রয়োজন তাই করবে তেল আবিব। ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর রকেট হামলা এবং লেবাননের অভ্যন্তরে পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম। এসব ঘটনায় উদ্বিগ্ন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতায় আমি খুবই উদ্বিগ্ন, কিন্তু যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আগে আমরা পরিস্থিতি কিভাবে সুরাহা করা যায় এ নিয়ে কাজ করছি। শুধু আলোচনাতেই নয়, ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন এবং ঢালাওভাবে অস্ত্র দেয়া বন্ধ না হলে সংকট সমাধান সম্ভব নয় বলছে নানা মহল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।